হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো সবাই? আমি কিন্তু দারুণ আছি। আর বলো, পুজো কেমন কাটছে? আর এই বছর পুজো তো অদ্ভুতভাবে পড়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী গিয়ে হঠাৎ করে এখন দেখি দশমী, নবমীটা মাঝখান থেকে কোথায় গেল বুঝতে পারলাম না। তবে যাই হোক, দশমী তো পড়ে গেছে। আমিও যদি জানি না দিনক্ষণ, অত তিথি আমি বুঝি না, তো বড়দের মুখে শুনলাম তাই তোমাদেরকে বললাম। প্রতি বছরের মতো এবারও চলে এলাম তোমাদের সামনে বনেদি বাড়ির পুজো পরিদর্শন করাতে। বহুদিন ধরে ইন্ট্রো হয় না, তো এই ব্লগটা শুরু করার আগে একটা ইন্ট্রো দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। হে গাইস, আরো একবার চলে এলাম আরো একটা নতুন দিনে, আরো একটা নতুন টপিকের, আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের সাথে রয়েছি বঙ্গ ব্লগার চিরঞ্জিত, আর তোমরা রয়েছে আমার এই ঝিনচাক ঝাঁকানাকা ভিডিওতে। আর এই ঝিনচাক ঝাঁকানাকা ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা। তো এখন আছি আমি সোমরা বাজার। তোমরা হয়তো অনেকেই চিনবে, আবার তার মধ্যে হয়তো অনেকেই চিনতে পারবে না। আর সবুজ দ্বীপ যেতে গেলে এই সোমরা বাজারের ওপর দিয়ে তোমাকে যেতে হবে। মানে সোমরা বাজারে এখানে একটা গঙ্গার ঘাট আছে, আর সেখান থেকেই নৌকো নিয়ে সবাইকে সবুজ দ্বীপ যেতে হয়। তো এখন আসবে সুজন, মানে প্রতি বছর যার সাথে, মানে আমি আর সুজন মিলেই তো প্রত্যেকবার আর কি বনেদি বাড়ির পুজোগুলো দেখতে যাই। এবছর শুধু সুজন একা নয়, সুজনেরও পুরো ফ্যামিলি আসবে। সুজনের ওয়াইফ আর তার দুটো পুচকি মেয়ে। এরই মধ্যে তোমাদের সাথে কথা বলতে বলতে সুজনরাও এসে পৌঁছে গেছে। আয় 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 আয়, থাক, এখানে কিছু হবে না, অসুবিধা নেই। অনেকক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেখতে। প্রথমে আমরা শুরু করলাম সেনবাড়ির দুর্গাপুজো দিয়ে। এই সেনবাড়ির দুর্গাপুজোটা যে কত প্রাচীন সেটা এখানে লেখা সালটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই সেনবাড়ির দুর্গাপুজোর একটা সুন্দর ইতিহাস আছে, আর সেটা হলো, সাধারণত আমরা জানি দুর্গা প্রতিমার 10টি হাত থাকে, কিন্তু এই সেনবাড়ির দুর্গা প্রতিমার মাত্র 3টি হাত। বাকি 7টা হাত তাহলে কোথায় গেল? সেটা জানতে হলে তোমাদের আরেকটু ধৈর্য ধরে থাকতে হবে। স্বপ্নাদেশ, আচ্ছা 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 আচ্ছা। দুর্গা তো দশভুজা, সেই জন্য লক্ষণ করে বাকি 7টা হাত ছোট ছোট করে ডান কাঁধ এবং মায়ের বাঁ কাঁধের ওপরে গড়ে রাখা থাকে। সেই ছোট হাতগুলো মায়ের বেশ এবং কেশ, সাজসজ্জা এবং কেশের আড়ালে থাকে। এই যে এটি হলো মধ্যপাড়ার দুর্গাপুজো। এই পুজোটির বয়সও 200 বছরের বেশি, কিন্তু এমন কাউকে দেখতে পেলাম না যাকে জিজ্ঞেস করে এই পুজো সম্বন্ধে কিছু জানা যাবে। স্থানীয় একজনকে পেয়েছিলাম, তিনি শুধু বলতে পেরেছিলেন এই পুজোর বয়সটি 200 বছরের বেশি। তবে তিনি যে ভুল কিছু বলেননি তা এই মন্দিরের গঠন দেখলেই বোঝা যায়। একটা বেশ প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে এই মন্দিরে। এই মন্দিরটিকে এখনো যে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তা বেশ বোঝা যাচ্ছে। এরপরে চলে এলাম ব্যানার্জি বাড়ি। এই বাড়িতে প্রবেশ করার মুখেই অনুভব করলাম প্রাচীন এক গ্রাম্য বনেদি আনার। এই বাড়ির দুর্গাপুজোটির বয়সও 200 বছরের ওপরে। কিন্তু মজার ব্যাপার হলো, এই বনেদি বাড়ির প্রাচীন পুজোগুলোর সঠিক বয়স কেউ ঠিক করে বলতে পারে না। এই বাড়ির একজন সদস্যর মুখ থেকে জানতে পারলাম তারা নাকি ষষ্ঠ প্রজন্ম, যারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ তোমাদের শোনাবো হুগলি জেলার সোমরা বাজারের সোমরা আঞ্চলিক দুর্গোৎসব তথা বুড়িমার পুজো কিভাবে একটি বাড়ির পুজো থেকে সার্বজনীন হয়ে উঠল তার ইতিহাস। একসময় এই পুজো সোমরার মুখার্জি বাড়ির পুজো নামেই খ্যাত ছিল। তবে এই পুজো কমিটির জনৈক সদস্য জানিয়েছেন 1796 খ্রিস্টাব্দ থেকে এই পুজোর দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছে। তখনও এই পুজো বাড়ির পুজো হিসেবেই পরিচিত ছিল। মুখার্জি বাড়ির উত্তরাধিকার পাচুগোপাল মুখার্জির খুব কম বয়সে মৃত্যু হয় এবং 6 মাসের মধ্যে 5 সন্তানকে রেখে তার স্ত্রীও দেহত্যাগ করেন। এরকম অবস্থায় গোপালবাবুর শ্যালক গোপালবাবুর সন্তানদের নিয়ে এলাহাবাদে চলে যান এবং তারপরে তাদের সোমরার বাড়ি ভগ্নস্তূপে পরিণত হয়। বছর 5 ধরে বাড়ির পুজো বন্ধ থাকে, কিন্তু পরবর্তীকালে পাড়ার কয়েকজন মিলে এই পুজোটি পুনরায় শুরু করার দায়িত্ব নেওয়ার জন্য পরিবারের কাছে আবেদন জানান এবং যথারীতি অনুমতিও পেয়ে যান। সেই সময় থেকে আবার পুরনো বেদিতেই পুজো শুরু হয়। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় পরপর 2 বছর পুরনো বেদিতে পুজো হওয়ার ফলে নানান রকম দুঃসংবাদ আসতে থাকে। তাই 3য় বছর থেকে
এই পুজোর বেদির পাশে একটি কাঁচামাটি দিয়ে নতুন একটি বেদি তৈরি করা হয়। বর্তমানে বুড়িমার পুজো সেখানেই হচ্ছে। কথিত আছে সেই সময় মা স্বপ্নে পাচগোপাল বাবুকে দেখা দিয়ে একটা থোড় দিয়ে পুজো দিতে বলেছিলেন। সেই থেকে বুড়িমার নবমীর নৈবেদ্যতে থোড় দেওয়ার রীতি আজও প্রচলন আছে। এই পুজোর ইতিহাস এতটাই প্রাচীন যে এই পুজো বুড়িমার পুজো নামে খ্যাত হয়ে গেছে। কয়েকটা পুজো পায়ে হেঁটে দেখার পরে আমরা বাড়ি ফিরে এলাম এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার আমি আর সুজন তার 2 চাকাটা নিয়ে বেরিয়ে পড়লাম। সুজনের ছোট মেয়ের শরীরটা হঠাৎ খারাপ হওয়ায় তার স্ত্রী বৈশাখী ছোট মেয়েকে নিয়ে বাড়িতে রয়ে গেল এবং আমাদের সঙ্গ নিল সুজনের বড় মেয়ে টুপু। এবার আমাদের মূল উদ্দেশ্য ছিল সুখরিয়া জমিদার বাড়ির দুর্গাপুজো দেখার, কারণ এই পুজোটা না দেখলে সোমরা বাজারে বনেদি পুজো পরিক্রমাটাই অসম্পূর্ণ থেকে যাবে। তবে যাই হোক, আমাদের মোটরসাইকেলের চাকা গড়াতে গড়াতে অবশেষে এসে দাঁড়ালো সুখরিয়া জমিদার বাড়ির প্রধান প্রবেশদ্বারের সামনে। এখানে লুকিয়ে আছে এই দুর্গাপুজোর দারুণ একটি ইতিহাস। এবার আমাদের ভেতরে ঢোকার পালা। বাইরে থেকে এই জমিদার বাড়িটা যা দেখতে ভয়ঙ্কর সুন্দর লাগছে, ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম জৌলুসীন এবং আড়ম্বরহীন এক দুর্গাপুজো। শুধুমাত্র কয়েকজন আমাদের মতো যারা পুজো দেখতে এসেছেন তারা ছাড়া ভেতরে এই জমিদার বাড়ির তেমন কাউকে দেখা গেল না। এই জমিদার বাড়িটি তৈরি করিয়েছিলেন বীরেশ্বর মিত্র মুস্তাফি। এই জমিদার বাড়ির দুর্গাপুজোটির বয়স প্রায় 400 বছর। তবে আজকে যেখানে ঠাকুর দালানে আমরা দুর্গাপুজোটি দেখতে পাচ্ছি, প্রথমে কিন্তু এই দুর্গাপুজোটি এই ঠাকুর দালান থেকে শুরু হয়নি। প্রথমে এই দুর্গাপুজো শুরু হয়েছিল এই বাড়ির বাইরে বড় রাস্তা পেরিয়ে ঈশান কোণে একটি হরসুন্দরীর মন্দির আছে, তার পাশেই আছে মুস্তাফি বাড়ি। যদিও বা কালের নিয়মে আজ তার ধ্বংসপ্রায়। চলো তোমাদের সেখানে নিয়ে যাই। এই দুর্গাপুজোটি প্রথম শুরু হয় এই বাড়ি থেকেই। আমি বলছি এখানে যে দুর্গাপুজোটা শুরু হয়েছে, সর্বপ্রথম দুর্গাপুজোটা কি এখানেই শুরু হয়? এখানে প্রথম পুজো, ওই বাড়ি তখন হয়নি। ওই বাড়িটা তাহলে কে তৈরি করেছিলেন? বীরেশ্বর মুস্তাফি। বীরেশ্বর মিত্র মুস্তাফি ওই বাড়িটা তৈরি করেছিলেন। এখানে যখন লোক ধরছে না ওখানে তৈরি করেছে। আচ্ছা, তখন মেয়ের ছেলেকে ওই সম্পত্তিটা দেয়। ওকে। তার মানে এই যে পুজোটা আমার শুরু হয়েছে, তার মানে এখানে আজকে থেকে প্রায় 400 বছর আগে, 400 বছরও বেশি, বেশি মানে প্রায় 500 বছরের কাছাকাছি। 500-র কাছে। মাঝখানে কিছু বছর তো মানে বন্ধ হয়ে বন্ধ গেছিল, ছিল, মানে আপনি আবার শুরু করেছিলেন। আবার শুরু করেছি। এখানে একটা শুনেছি একটা মনসা গাছ আছে, যেটার ওই তো একটা মনসা গাছ আছে, সেই মনসা গাছটা ওইখানে ও ওই মনসা গাছটা বয়স তো প্রায় হবে প্রায় 40-এর উপর। 40 বছর বয়স না? ওখানে আগে পাঠা বলি হতো, মানে আপনি যতদিন ছিলেন ততদিন পাঠা বলি তখনও তো, তখন তার আগে? না, বাবার আগে। আমার আচ্ছা, বাবার আগে তা কুমারী পুজো হতো শুনেছি। কুমারী পুজো এখানে বসে চচ্চড়ি খেয়েছে আচ্ছা, বাচ্চাদের সাথে। তারপরে নবমীর দিন ভোগও বিতরণ করা হতো নাকি পাড়ার গ্রামের সবাইকে? ওইখানে বসেই খাওয়াতো। ওইখানটা নৌমি বাচ্চা মেয়ে রূপে খেয়েছে, খেয়ে ওখানে ঠাকুরের হাতে দেখে না চচ্চড়িটা। অষ্টমীতে এখানে নাকি কুমারী পুজো হতো এবং নবমীতে 152টা পাঠা বলি হতো এবং তার সাথে সাথে গ্রামের মানুষকে ভোগও খাওয়ানো হতো। এই যে মনসা গাছটি দেখতে পাচ্ছ, এর নিচেই হতো পাঠা বলি। কিন্তু সময়ের বিবর্তনে সেগুলো আজ সবই ইতিহাস হয়ে গেছে। তবে এই জমিদার বাড়ির দেওয়ালগুলি দেখলে অবাক হতেই হয়, কারণ তখন যে মুস্তাফি পরিবার কতটা শৌখিন ছিলেন, দেওয়ালে খচিত এই নকশাগুলোই আজও তার প্রমাণ বহন করে যাচ্ছে।
হেমচন্দ্র মিত্র মুস্তাফি আর লক্ষ্মীদাস মিত্র মুস্তাফি দুই ভাই ছিলেন। তাদের মধ্যে কোনো কারণে অমিল দেখা দেয় এবং তারপর থেকে হেমচন্দ্র মিত্র মুস্তাফি সম্পত্তির ভাগ নিয়ে এই বাড়িটি তৈরি করান এবং এই বাড়িটির নাম রাখেন রাধাকুঞ্জ। তোমরা হয়তো খেয়াল করেছো, বাড়িটিতে প্রবেশ করার আগেই প্রবেশদ্বারের ওপরেই ছিল এই রাধাকুঞ্জ লেখাটি। তারপর থেকে পুজোর আরেকটি অংশ বরাবরের জন্য এখানে চলে আসে। মুস্তাফি বাড়িতে যে পুজোটা হতো, মাঝে সেটা বেশ কিছু বছর বন্ধ হয়ে গিয়েছিল। বিগত 30-35 বছর ধরে আবার পুজোটি শুরু করা হয়েছে, কিন্তু তারপর থেকে রাধাকুঞ্জতে পুজোটি প্রতি বছর হয়ে আসছে। তার আগে বলে রাখি, এই মুস্তাফি কিন্তু তাদের পদবী নয়, তাদের পদবী হলো মিত্র, আর এই মুস্তাফিটা হলো তাদের পাওয়া একটি উপাধি। কিন্তু এই উপাধিটা তারা পেলেন কিভাবে এবং কার কাছ থেকেই বা পেলেন, সেটা নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা করব। ইচ্ছে আছে এই গোটা সোমরা বাজার নিয়ে একটি আলাদা ভিডিও করব, সেখানে অবশ্যই আমি এই মুস্তাফি বাড়ির পুরো ইতিহাসটি তোমাদের সামনে তুলে ধরব। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো এই ছিল আজকে বনেদি বাড়ির পুজো, তোমাদের সব ঘুরে দেখালাম। আর রোদ্রে ঘুরতে ঘুরতে আমার এই সুন্দর মুখখানা কালো হয়ে গেল। তো যাই হোক, এখনও পুরো শেষ হয়ে যায়নি, এখন আছে বাকি আমাদের এই যে সেনবাড়ি যে পুজোটা প্রথমে যেটা তোমাদের দেখিয়েছিলাম, তো সেটার বিসর্জন আছে। আর এই সেনবাড়ি পুজোর বিসর্জন হবে 3টে 3:30 নাগাদ। এই পুজোর বিসর্জনটা মানে এই ঠাকুরের বিসর্জন একটা অভিনবভাবে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখনের জন্য একটু বিরতি নিচ্ছি। এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি। তো এখনও চান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, চান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এরপরে যাব এবার সেনবাড়ির বিসর্জন দেখতে। তো চলো, দেখা হচ্ছে সেনবাড়ির বিসর্জনের সময়। তো খাওয়া দাওয়া করে এখন আমি চলে এসেছি, এখন বাজে 3:35-এর কাছাকাছি। তো এখন আমরা যাচ্ছি সেই সেনবাড়ির ওখানে। তো ওই ঠাকুরটা বেরিয়ে যাওয়ার কথা 3:15 থেকে 3:30-এর মধ্যে। তো আমরা জানি না এখন ঠাকুরটা বেরিয়েছে কিনা, দিয়ে গাড়ি ফাড়ি রেডি করছে। যদি ঠাকুর আগে বেরিয়ে যায় তো তার আগে গিয়ে আমরা গঙ্গার ঘাটে ওয়েট করব, কেননা এই ঠাকুরটা বিসর্জন দেবে নৌকার মধ্যে বসিয়ে, তারপরে মাঝ গঙ্গায় নিয়ে ঠাকুরটা বিসর্জন দেয়। তো ওই নৌকাতে আমাদের অ্যালাউ নেই, কিন্তু তার জন্য ওই বিসর্জন দেখার জন্য আমাদের ইচ্ছা আছে যে আমরা নিজের একটা নৌকো ভাড়া করব, সেই নৌকাতে করে মাঝ গঙ্গা পর্যন্ত যাব। তো জানি না কি হবে, জাস্ট একটু তোমাদের ওপর দিয়ে হিন্টস দিয়ে দিলাম। স্পটে না যাওয়া পর্যন্ত কিচ্ছু বুঝতে পারছি না। তো আগে সেখানে যাই, তারপরে দেখছি, মানে তারপরে তো ক্রমশ প্রকাশ্য। এদিকে সেনবাড়ি এসে পৌঁছে দেখি মাকে বরণ করা অনেকক্ষণ আগেই হয়ে গেছে। মাকে ঠাকুর দালান থেকে বের করে আঙিনায় নিয়ে আসা হয়েছে। শুধু তাই নয়, তাকে পালকির আদলে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য দড়ি আর বাঁশের তৈরি একটা মাচার মতোও বানানো হয়েছে। এই বাঁশগুলো ধরে কাঁধে করে নিয়ে মোটর ভ্যানে তোলা হবে, তারপর মোটর ভ্যানে করে গঙ্গায়। চাইলে মাকে সকলে মিলে ধরে সরাসরি মোটর ভ্যানে তুলে দেওয়াই যেত, কিন্তু মাকে কাঁধে তুলে পালকির মতো করে শেষ বিদায় দেওয়াটাই এই বাড়ির একটি প্রাচীনতম রীতি এবং এইভাবেই হয়ে এসেছে বরাবর। আরও একটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি, আর সেটা হলো ওই যে কালো রঙের পাটাটা দেখতে পাচ্ছ, যার উপর মায়ের কাঠামোটা দাঁড়িয়ে আছে, বিসর্জনের পর ওই পাটাটাকে গঙ্গা থেকে আবার তুলে আনা হবে এবং সযত্নে রেখে দেওয়া হবে সামনের বছরের জন্য, কারণ ওই পাটাতেই পুনরায় মায়ের কাঠামো তৈরি হবে। আগে মাকে সেনবাড়ি থেকে কাঁধে তুলে পালকির মতো করে সোজা গঙ্গায় নিয়ে আসা হতো। তখন অবশ্য আরও অনেক লোকজন থাকতো, কিন্তু সময় যত গড়িয়েছে মানুষের ব্যস্ততাও বেড়েছে, সাথে সাথে লোকজনের সংখ্যাও কমেছে। তাই এই কয়েকজন লোকজন নিয়ে সেনবাড়ি থেকে সোজা মাকে গঙ্গায় নিয়ে আসা প্রায় অসম্ভব। সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন হয়, তখন আর এই সেনবাড়িই বা বাদ যাবে কেন? আমি এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড ভাই। আর সুজনকে তারা জিজ্ঞেস করি, ভাই তোর জীবনে তো এরকম প্রথম হলো নাকি, কেরম এক্সাইটেড? একদম একদম একটা নতুন একদম আলাদা এক্সপিরিয়েন্স, ভাষায় প্রকাশ করার মতো না, এত ভালো।
মাকে নিরঞ্জনের জন্য নৌকায় তোলার পরে এবার আমরা নৌকায় করে মায়ের নিরঞ্জন দেখব বলে মাঝি ভাইয়ের সঙ্গে কথা বললাম। আছি তো আমরা 3 জন। আরে ওই যে যাবো না কেন, যখন আছে তখন আরে ক পয়সা দেবো সেটা তো বলো। সো ফাইনালি নৌকার জন্য কথা হলো। তো প্রথমে ওরা 300 টাকা চেয়েছিল, সেখান থেকে কমিয়ে 200 টাকায় নেমেছে। তো আমি জানি এটা 150 টাকায় হয়ে যায়, তারপরেও আমি 50 টাকা ইচ্ছা করে বাড়িয়েই বলেছি। তো থাক, আজকে একটা দিনই তো আমাদের কাছ থেকে ওরা রোজগার করবে, দেখা যাক। এবার নৌকোয় করে এবার আমরা বিসর্জন দেখতে যাবো, একটা নতুন অভিজ্ঞতা। তো তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করো, তোমরাও দেখতে পারবে। নৌকাতে তো বসলাম আমরা, নৌকাতে কিন্তু নৌকাটা ফুটো, ওইখান থেকে জল ঢুকছে। কোথায় জল ঢুকছে দেখি দেখি, ওই যে জল ঢুকছে না, কোথা থেকে ঢুকছে ওই দিক দেখাতে পাচ্ছি কিনা যাই না, দাঁড়াও দেখাচ্ছি। দেখো নৌকাতে কোথা থেকে জল ঢুকছে। দাদা এদিকে নৌকা থেকে জল পেলা শুরু করে দিয়েছে। কোথায় যাবো বলো? পেছন দিকে ওইদিকে আসুন, ওই জলটা পড়বে আসতে। মোবাইল সাবধান, ওই দিকে না পড়লে এইদিকে মোবাইল ছাড়বে। এদিকে ছাড়লেও তো জল। শেষমেশ নৌকাতে জল ঢুকছে দেখে নৌকা নিয়ে আর ঘোরা সম্ভব হলো না। অগত্যা আমাদের নদীর পাড়ে দাঁড়িয়েই মায়ের নিরঞ্জন দেখতে হলো। বলো দুর্গা মাই কি। অবশেষে দুর্গা প্রতিমা ভাসান হয়ে গেল, আর তারই সাথে সাথে তোমাদের সকলকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরা ভালো থেকো, খুশিতে থেকো, আনন্দ থেকো, অনেক 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 মজা করো। সবচেয়ে বড় কথা, নিজের খেয়াল রেখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য টাটা।